ভারতকে যদি এক লাইনে বুঝতে হয় তাহলে একটা কথাই যথেষ্ট। ইন্ডিয়া নেভার স্টেজ ডাউন। যত বড় আঘাতই আসুক, যত বড় ভুল বা সেটব্যাকই হোক, এমনকি যদি কোনো সময় আন্তর্জাতিক মঞ্চে আমরা হোঁচট খাই, ভারতের একটা জিনিস কখনো বদলায় না: ফিরে আসার ক্ষমতা। আর সেই কামব্যাক কখনো ছোট হয় না, প্রায় সবসময় সেটা আগের ক্ষতির থেকেও অনেক বেশি শক্তিশালী হয়। ঠিক এই মুহূর্তে এই একই প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইস্যুতে। আমি আপনাদের কয়েক সপ্তাহ আগেই বলেছিলাম, অযথা উত্তেজিত হবেন না, রাগ করে কনক্লুশনস টানবেন না। আমাদের এজেন্সিসদের সময় দিন, আমাদের ডিপ্লোম্যাটসদের স্পেস দিন। ওরা এমন একটা চাল দেবে যেটা দেখে শুধু ভারত না, পুরো জিওপলিটিক্যাল সার্কেল চুপ করে যাবে। আজ ধীরে ধীরে সেই ছবিটাই সামনে আসছে। এই মুহূর্তে বাংলাদেশে যার নামটা সবচেয়ে বেশি ঘুরছে তিনি আর কেউ নন, খালেদা জিয়া, প্রাক্তন প্রধানমন্ত্রী। আর সত্যিটা বলতে গেলে ভারত বিরোধিতাই ছিল তার রাজনীতির মূল সুর। তার দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় অপোজিশন শক্তি, কিন্তু বাস্তবতা হলো প্রায় ২০ বছর ধরে তারা ক্ষমতার বাইরে, কারণ এতদিন দেশটা চালিয়েছেন শেখ হাসিনা। যখন শেখ হাসিনার ক্ষমতা নড়বড়ে হয়ে গেল, সেদিন থেকেই একটা ভয় চারদিকে ছড়িয়ে পড়েছিল। এবার কি বিএনপি ফিরছে? খালেদা জিয়ার রাজনৈতিক লেগেসি আবার রিভাইভ হবে? আগামী ফেব্রুয়ারির নির্বাচন কি ভারতের জন্য বিপদ ডেকে আনবে? ভারতের ভেতরে একটা অস্বস্তি তৈরি হয়েছিল, স্বাভাবিকভাবেই। অনেকে ভাবছিলেন, এত বছর ধরে বাংলাদেশে ভারত যে কূটনৈতিক গ্রাউন্ডওয়ার্ক করেছে, যে ট্রাস্ট বিল্ড হয়েছে, যে স্ট্র্যাটেজিক ডেপথ তৈরি হয়েছে, সব কি তাহলে এক ঝটকায় ভেঙে পড়বে? আর সেই ফাঁক দিয়ে পাকিস্তান আর চীন কি তারা পার্মানেন্ট এন্ট্রি নিয়ে নেবে? বাংলাদেশ থেকেও কি ভারতের ওপর চাপ বাড়বে? ঠিক যেমনটা আমরা কাশ্মীর সীমান্তে বহু বছর ধরে দেখছি। কিন্তু এখানেই পজ, কারণ এই ভয়টা এখন ধীরে 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 ইভ্যাপোরেট করতে চলেছে। গতকাল গভীর রাতে একটা খবর পুরো খেলাটা বদলে দিল। খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। শেষ পর্যন্ত গতকাল তার জীবন আসান হয়েছে। বাংলাদেশেই ৩১শে ডিসেম্বর তার শেষকৃত্য হওয়ার কথা। অনেকেই ভেবেছিল গল্পটা বুঝি এখানেই শেষ, কিন্তু না, আসল টুইস্টটা এখানেই শুরু। খবরটা শুনে অনেকেই দুবার কানে হাত দিয়েছেন। খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজে উপস্থিত থাকবেন। শুনতে এটা হয়তো একটা ইমোশনাল জেস্চার মনে হতে পারে, বা নিছক একটা ডিপ্লোম্যাটিক কার্টিসি, কিন্তু বাস্তবে এটা ইমোশন নয়, এটা সিম্বলিজম নয়, এটা একেবারে কোল্ড ক্যালকুলেটেড স্ট্র্যাটেজিক সিগন্যাল। এই মুভের মানে বুঝতে গেলে একটু পেছনে তাকাতে হবে। বাংলাদেশে সম্প্রতি যে নতুন পাওয়ার স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটা শেখ হাসিনার সরকারের পতনের পর সামনে এসেছে, এই মুহূর্তে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোহাম্মদ ইউনুস। আর লক্ষ্য করলে একটা জিনিস স্পষ্ট দেখা যাবে, গত ১ বছরে না ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, না বিদেশমন্ত্রী, না কোনো বড় রাজনৈতিক প্রতিনিধি ঢাকায় গিয়েছেন। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। ভারত ইচ্ছে করেই ডিস্টেন্স বজায় রেখেছে, সচেতনভাবেই একটা মেসেজ দিয়েছে। কিন্তু এখন প্রশ্নটা এখানেই, ইলেকশনের ঠিক ১ মাস আগে কেন ভারতের বিদেশমন্ত্রী এমন একজন নেত্রীর শেষকৃত্যে যাচ্ছেন যার পুরো রাজনৈতিক জীবনটাই কেটেছে ইন্ডিয়া ব্যাশিং করে? এটা কোনো ইমোশনাল জেস্চার নয়, এটার পেছনে অবশ্যই ক্লিয়ার ক্যালকুলেশন আছে, ক্লিয়ার স্ট্র্যাটেজি আছে। না হলে ভারতের মতো দেশের বিদেশমন্ত্রী, এত সিনিয়র লেভেলের একজন নেতা, এভাবে হঠাৎ করে অন্য দেশের এক নেত্রীর শেষকৃত্যে যাবেন কেন? নীতি খুব সেট ফরওয়ার্ড। খালেদা জিয়ার মৃত্যুর পর তার দল বিএনপি এখন নির্বাচনে ফ্রন্ট রানার। তার ওপর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই দলের দিকে সিম্প্যাথি ওয়েভ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির আসল নিয়ন্ত্রণ চলে এসেছে তার ছেলে তারেক রহমানের হাতে। তিনি এখন কার্যত দলের সুপ্রিমো, আর একই সঙ্গে প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট। গতকালই ঢাকায় থেকে তিনি এমপি পদের জন্য নিজের নমিনেশন ফাইল করেছেন। অর্থাৎ গ্রাউন্ড রিয়ালিটি খুব পরিষ্কার। সবকিছু ঠিকঠাক থাকলে তারেক রহমানই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এখানে একটা খুব ইন্টারেস্টিং ডিটেল জানা দরকার। তারেক রহমান গত প্রায় ১৫ বছর এক্সাইলে ছিলেন, লন্ডনে থাকতেন, সম্প্রতি ঢাকায় ফিরেছেন। আর রিপোর্টগুলো যেটা বলছে সেটা বেশ গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক সারপ্রাইজিংলি পজিটিভ। যতটা খারাপ সম্পর্ক তার মায়ের ছিল ভারতের সঙ্গে, ঠিক উল্টোভাবে সাম্প্রতিক সময়ে তারেক রহমান ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশনশিপ গড়ে তুলেছেন। এই কারণেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার মৃত্যুর পর তার ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। একদিকে কন্ডোলেন্স আর অন্যদিকে একটা ভেরি লাউড ডিপ্লোম্যাটিক মেসেজ। এই মেসেজটা কাকে উদ্দেশ্য করে? তাদের জন্য যারা ধরে নিয়েছিল বাংলাদেশে ভারতের গেম শেষ, ভারতকে ওয়াইপ আউট করে দিয়েছে সবাই। এরা ভাবছিল এখন শুধু রাজত্ব করবে আমেরিকার সিআইএ, চীনের এমএসএস আর পাকিস্তানের আইএসআই।
কিন্তু বাস্তবে ভারত দেখিয়ে দিল ৩ জনের খেলাই একসঙ্গে কাউন্টার করার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এই কারণেই আগামীকালটা ভারতের জন্য এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, কারণ এখন নজর থাকবে এস জয়শঙ্কর বাংলাদেশে গিয়ে কার কার সঙ্গে দেখা করেন, কি স্টেটমেন্ট সামনে আসে। একটা ডাইরেক্ট ফেস অফ পর্যন্ত হতে পারে বর্তমান শাসক মোহাম্মদ ইউনিসের সঙ্গে, যিনি ওপেনলি অ্যান্টি ইন্ডিয়া এবং ভারতকে প্রভোক করার জন্য ইচ্ছেকৃতভাবে উস্কানিমূলক বক্তব্য দিতেও পিছপা হন না। তিনি এবার কি বলেন, ভারত কিভাবে সেটা হ্যান্ডেল করে, এই আনসার্স আমরা পাবো খুব শিগগিরই। ভারত আর রিঅ্যাক্টিভ দেশ নয়, ভারত এখন পেশেন্ট, ক্যালকুলেটেড অ্যান্ড স্ট্র্যাটেজিক। শব্দ কম কিন্তু মুভগুলো অনেক লাউড। আগামীকাল তাই শুধু একটা ডিপ্লোম্যাটিক ভিজিট নয়, এটা একটা সিগন্যাল ডে। কে কাকে ইগনোর করলো, কে কার সঙ্গে দাঁড়ালো, আর কে আসলে বাংলাদেশের ফিউচার পাওয়ার স্ট্রাকচারের সঙ্গে কানেক্ট করলো, সব কিছু এখানেই পরিষ্কার হয়ে যাবে। আমরা দেখব ভারতের বক্তব্যে কতটা ম্যাচুরিটি থাকে, কোনো প্রভোকেশন এলে ভারত কিভাবে রেসপন্ড করে, আর সবচেয়ে বড় কথা, ভারত কি আবারও প্রমাণ করে দেয় যে লং গেম খেলতে গেলে ইন্ডিয়াকে আন্ডার এস্টিমেট করার সবচেয়ে বড় ভুল। এই কারণেই বলছি, এই গল্পটা এখানেই শেষ নয়, এটা এখন মাত্র নেক্সট ফেজে ঢুকছে। আপনি যদি জিওপলিটিক্স বুঝতে চান, হেডলাইন নয় গ্রাউন্ড রিয়ালিটি জানতে চান, আর নয়েজ নয় ক্লিয়ার অ্যানালিসিস চান, তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের আপডেটটা আসবে খুব তাড়াতাড়ি।